মধুবিদ্যা 6ই মার্চ থেকে 12ই মার্চ 1962। শ্রী জীবনকৃষ্ণ। কিছুদিন আগে তোদের বলেছি, বোধহয় মনে থাকবে, যে একজন দেখছে যে আমার সারা দেহটা মৌচাক হয়ে গেছে। তোদের জিজ্ঞাসা করাতে তোরা বললি যে আমি চৈতন্যের ভাণ্ডার। আমার চৈতন্য সাক্ষাৎকারের পর আমি স্বপ্ন দেখছি। কোথা থেকে যেন 4-5 ফোঁটা মধু আমার বিছানার ওপর পড়লো, আর আমি তাড়াতাড়ি সেই মধুটাকে মুছে ফেলতে চেষ্টা করছি যাতে বিছানাটা অপরিষ্কার না হয়। কিন্তু আমি যতই মধুটাকে হাত দিয়ে মুছে নিতে চেষ্টা করছি ততই সে বেড়ে যাচ্ছে, আর ক্রমশ বাড়তে বাড়তে সমস্ত বিছানাটাকে আপ্লুত করে দিল। বিছানাটা কীরকম জানিস? এর চেয়েও বড় নিজের বিছানা দেখালেন। চাদরটা সাদা ধপধপ করছে। যাই হোক, ঘুম ভাঙার পর আমার মনে হলো, ও মধু চৈতন্যের প্রতীক, তাই দেখাচ্ছে। কারণ আমি জানতাম সাধারণের তো আর বস্তুতত্ত্বে চৈতন্য সাক্ষাৎকার হবে না। তাই মধু যে চৈতন্যের দ্বিতীয় স্তরের অনুভূতি, তাই দেখালে। আজ থেকে প্রায় 21-22 বছর আগে এই স্বপ্ন দেখেছিলাম। এরপর আমি যখন যৌগিক রূপ লিখি, নগেনবাবু প্রথমে এই লেখার ব্যাপারে আপত্তি করেছিল। সে স্বপ্ন দেখছে বাজার, সেখানে মধু রবারের নলের সাহায্যে বিতরণ করা হচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এইতে কালকে যেটা কথা হচ্ছিল, উনি যেটা এখানে বলছেন যে মধু চৈতন্যের প্রতীকে দেখাচ্ছে। মধু দ্বিতীয় স্তরের অনুভূতি, দ্বিতীয় স্তরের প্রতীক নয়। ওইখানটা একটা ভুল হয়েছিল। দ্বিতীয় স্তরের প্রতীক হচ্ছে তেল, আর মধু হচ্ছে দ্বিতীয় স্তরের অনুভূতি। প্রথম স্তর মানে বস্তুতত্ত্ব। বস্তুতত্ত্ব দেহেতেই নামে, বস্তুতত্ত্ব জগতে নামবে না। কেন? কারণ জগৎ নিজেই একটা প্রতীক। জগৎ বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা তো একটা প্রতীক। কারণ আদিগন্তকালের জগৎ তো আমাদের ধারণায় নেই, আসবেও না। আমি বা তুমি একটা গোটা মানুষটাকে দেখতে পাই, কিন্তু জগৎ বললে আমরা সমস্ত জগৎটাকে কি ভিজুয়ালাইজ করতে পারি, ধারণায় আনতে পারি? যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে, কিন্তু একটা স্ট্যাটিক পয়েন্টের জগৎ নয়। এই জগৎটাকে কিন্তু কেউ ধারণা করতে পারে না। একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। ওয়ার্ল্ড একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়ার্ল্ড কিন্তু কংক্রিট নাউন নয়। মানে জগৎ নিজেই যেখানে একটা প্রতীক, একটা অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত ব্যাপার, সেখানে চৈতন্য সাক্ষাৎকার বস্তুতত্ত্বে হবে কি করে? প্রতীকেই হবে, তাই না? দেখো, একই মানুষ, এই মানুষটা যখন চৈতন্য সাক্ষাৎকার বস্তুতত্ত্বে হয়েছে, তখন দেখেছেন মাথা থেকে কোমর পর্যন্ত চৈতন্য নেমে এলো। আবার দেখেছেন সমস্ত দেহটা জ্বলে গেছে। দেখছেন হাড় মজ্জা সমস্ত আলোকিত হয়ে গেছে। নিজের দেহের দিকে তাকিয়ে দেখছেন, কঙ্কালের মতন সমস্ত হাড়ে মজ্জায় আলো। এটা তার নিজের অনুভূতি, একদম বস্তুতত্ত্বে চৈতন্য সাক্ষাৎকার। বস্তু মানে দেহ, এই দেহে তিনি সেটা পেয়েছিলেন। বস্তু মানে ঈশ্বর, আবার বস্তু মানে দেহও বটে। পঞ্চভূত চৈতন্যময় হয়ে গেছে, দেখছেন। কিন্তু জগৎ তো পঞ্চভূত বটেই, কিন্তু জগৎ বলতে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। যদি বলা হয় জগতে কি কি আছে, তখন তুমি কিছু জিনিসের নাম বলতে পারো। মানুষ আছে, গাছ আছে, পালা আছে, সমুদ্র আছে, নদী আছে, আকাশ আছে, হ্যাঁ হলো। কিন্তু সেগুলো কি? ইনগ্রেডিয়েন্ট, একটা জগতের একটা উপকরণ, যা দিয়ে জগৎটা তৈরি। কিন্তু জগৎ বলতে কি বোঝায় আমরা বলতে পারবো না। অ্যাবস্ট্রাক্ট জিনিস, বিমূর্ত অবস্থাতে যা নামবে সেটা প্রতীকেই নামবে। জগৎ যখন একটা প্রতীক, আমরা এখন জানি জগৎ হচ্ছে সেই ওয়ান, সেই একের প্রতিবিম্ব, রিফ্লেকশন। আয়নায় দেখলে যেমন দেখা যায় সেই রকম, তাই তো? তাই জন্য আমরা এখন বলতে পারি যে এই যে মধু,
দ্বিতীয় স্তরের অনুভূতি উনি বলছেন এটা প্রতীকেই হবে। কেন? প্রতীকে প্রতীক নামবে, জগৎ প্রতীক, সেই প্রতীকে প্রতীক নামছে। কি অদ্ভুত! উনি দেখুন চৈতন্যময় হয়ে যাচ্ছেন একদম বস্তু তত্ত্বে, কিন্তু যখন উনি জগৎ ব্যাপিত্বে দেখছেন, নিজের সহস্রারে তো জগতের সহস্রার, সেখানে তিনি প্রতীকে মধু দেখছেন। মধুটা বিছানাময় হয়ে গেল, জগৎ আপ্লুত হয়ে গেল, চৈতন্যে আপ্লুত হয়ে গেল, জগৎও চৈতন্যময় হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। খুব সুন্দর, খুবই সুন্দর। নগেন বাবু দেখেছিলেন মধু বিতরণ করছেন। নগেন বাবু নিজে ওই মধু বিতরণের জায়গায় দাঁড়িয়ে আছেন, আর উনিও কিন্তু দাঁড়িয়ে আছেন, ওনার কিন্তু কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। রবারের নল দিয়ে মধু বিতরণ হচ্ছে জগতে, জীবন কৃষ্ণ পাশে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ওটা একটা স্বয়ংক্রিয় ব্যাপার। যদি মনে করেন জীবন কৃষ্ণ মধু দান করেছেন, না, উনি কিছু করেননি, উনি বলছেন আমি জানি না, আমি কিচ্ছু করিনি। ওটা ইউনিভার্সাল সেলফের ব্যাপার, পরমাত্মা ক্রিয়াশীল, একটা মানুষের নিজস্ব জীব চৈতন্য ক্রিয়াশীল নয়, এখানে পরমাত্মা ক্রিয়াশীল। তাই বলছেন আমি জানি না। সেটা প্রমাণ পাচ্ছেন কি, উনি পাশে দাঁড়িয়ে আছেন, নগেন বাবু দেখছেন, পাশে উনি দাঁড়িয়ে। আর নগেন বাবুকেই দেখতে হলো জিনিসটা। কেন? যে যত বেশি রেজিস্ট করে না, সে তো একটা শক্তি দিয়ে রেজিস্ট করছে, তার কাছে ওটা ওই শক্তিটা ফেরত আসছে, অত জোরেই ফেরত আসছে। তাই তাকেই দেখানো হচ্ছে যে জগৎ কিন্তু চৈতন্যময় হয়ে যাচ্ছে, জগৎ নিজে থেকে মধু পেয়ে যাচ্ছে, তুমি আটকাতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারো না। এরপর 14 জন স্ত্রী পুরুষ সমেত আমাকে সূর্যমণ্ডলে দেখেছে। অভয় আমাকে প্রথমে সূর্যমণ্ডলে দেখেছে, আর যখন আমায় বললে আমি ভাবলুম আচ্ছা কল্পনা বটে। তোরা তো জানিস আমি এসব কিছুই নিতুম না, ভাবতাম কি একটা দেখেছে। তারপর এই 2-3 বছর আগে সত্য স্বপ্ন দেখেছে যে আমার মাথাটা মৌচাক হয়ে গেছে। সে এসে আমায় বললে, আমি ভাবলাম দেখেছে তো আর কি করব। ঠাকুরের ব্যাখ্যা মনে এলো। ঠাকুর বলে গেছেন, বনে যদি ফুল ফোটে মধুকর আপনা হতে আসে। তা আমি ভাবলাম হয়তো বা কোনো শুদ্ধ সত্য লোক আসবে, কিন্তু দেখ, দিন কতক আগে একজন ছোকরা, তারা 4 ভাই আমায় স্বপ্নে দেখেছে। আমায় এসে বললে যে আমার সারা শরীর দেহটা মৌচাক হয়ে গেছে, আর দেহটা সাদা ধপধপ করছে। সে ওই দেখে ভেবেছে যে আমার কোনো অসুখ করেছে, আর সে তাই ভেবেই বললে। যাই হোক, আমি মাঝে মাঝে বলি না যে ওরে আমি কি এক অপূর্ব জিনিস পেয়েছি যাকে আমি কিছুতেই ছাড়তে চাই না। আমি চিরকাল এই দেহ নিয়েই বেঁচে থাকতে চাই। আর ওদের পূর্ববর্তী আচার্যদের ঠাট্টা করতাম। ওরা বলছে আমি মরিব সখী, আর আমি বলি আমি বাঁচিব, আমি মরব না, আমি চিরকাল এই জিনিস নিয়ে বেঁচে থাকব। তাহলে এই যে উনি মধুর পাশে দাঁড়িয়ে আছেন, মধু বিতরণ হচ্ছে, অর্থাৎ ওনার মাধ্যমে হবে। নগেন বাবু টের পেলেন ওনার মাধ্যমে হবে, উনি নিজে কিছু করছেন না, ওনার কোনো অ্যাকশন নেই, কিন্তু ওনার মাধ্যমে জগৎ মধু পাবে, জগৎ চৈতন্যময় হবে। এটা নগেন বাবু দেখলেন। বুঝেছিলেন কিনা আমরা জানি না, হ্যাঁ, এখনো আমরা জানতে পারছি কিনা তাও জানি না, কিন্তু এটা দেখানো। এরপর 14 জন নরনারী তাকে সূর্যমণ্ডলে দেখল। প্রথম দেখেছে অভয়। কেন অভয় বাবু প্রথম দেখলেন? কেন অভয় বাবু দেখে ওনাকে বলবেন যে আপনাকে সূর্যমণ্ডলে দেখেছি। সূর্যমণ্ডলস্থ পুরুষকে দেখা মানে ব্রহ্ম দর্শন, আর সেটি দেখছে কে? অভয়। অর্থাৎ ব্রহ্ম দর্শন হলে সে অভয় পদ প্রাপ্ত হবে। জনক, তুমি অভয় পদ প্রাপ্ত হয়ে যাচ্ছ, এই অভয় বাবু জানাচ্ছেন। নিজে জ্ঞাত সারে না, অজ্ঞাত সারে তিনি দেখেছেন, তাইতেই তিনি মত্ত। তার একটি অসাধারণ অনুভূতি হয়েছে, তার একটি রত্ন লাভ হয়েছে, তাই তো? সেই রত্নের অ্যাকশন কি তিনি নিজে জানেন না, আর তিনি কেন প্রথম দেখলেন সেটাও তিনি জানেন না।
জীবন কৃষ্ণ বুঝতে পারলেন, যেন অভয় দেখলেন। অর্থাৎ জীবন কৃষ্ণকে জানানো হলো যে তোমাকে দেখা হয়েছে, তুমি ব্রহ্মের স্বরূপ, তাই কে দেখেছে? অভয় দেখেছে, দেখে তোমাকে জানাচ্ছে যে তুমি অভয় পদ প্রাপ্ত হয়েছ, তুমি ব্রহ্ম, তুমি অভয় পদ প্রাপ্ত হয়েছ। অভয় বাবু দেখলেন। তারপর 14 জন নরনারী দেখলেন। এরা কি দেখলেন? ওই যে লেখা রয়েছে, সূর্যমণ্ডলস্থ পুরুষই পরম ব্রহ্ম, হিরণ্ময় কোষস্থ হিরণ্যগর্ভ পুরুষ, বেদে লেখা আছে, সেই তাঁকে দেখা। ওই যে পুষণ্যকর্ষীয়ম ঐশ্বর্য প্রজাপত্য বুচ্চ রশ্মি সমূহ তেজ যতে রূপম কল্যাণতম তত্ত্বে পশ্যাম, এই শ্লোকটা তারা দেখতে পেলেন 14 জন। কেন? অভয়বাবু দেখার পরেই এই 14 জনের ব্রেন সেল ফুটে গেল। ওই একই জিনিস তারাও দেখলেন। হ্যাঁ, বেদে লেখা আছে, এইটা বুঝতে হবে, একে সংস্কার বলে। শ্লোক লেখা আছে, অতীতে যা হয়েছে তাকে যদি আবার দেখা হয় তার সংস্কার হয়েছে, অতীতে যা হয়নি তা যদি হয় তবে নতুন জিনিস। এটা অতীতে হয়েছে, ঋষিদের মধ্যে এই জিনিস ঘটেছে, তাই তারা প্রার্থনা করে গেছেন, যেহেতু প্রমাণ বলতে পারেননি, যেহেতু সেই পুরুষের কোনো ছবি আমাদের কাছে নেই, তাই আমরা বলছি আমরা এটা নিচ্ছি না। কিন্তু একেবারে না হলেও তো এই কথা লেখা যায় না, তাদের তো দর্শনগুলোই তারা মন্ত্রের আকারে লিখে গেছে। জীবন কৃষ্ণ বলছেন ঋষিদের কারো কারো হয়তো দর্শন হয়েছে, কিন্তু তারা প্রমাণ রাখতে পারেননি। তাহলে সেই দর্শনটাই আবার এই 14 জনের মধ্যে হয়ে কি হলো? প্রমাণ হলো। যে প্রমাণ আমরা ঋষিদের কাছ থেকে পাচ্ছিলাম না, সেই প্রমাণটাই 14 জনের মধ্যে দিয়ে ফুটে গেল। অর্থাৎ শিবাক্য যে সত্য, সেইটাই এতদিনে 10,000 বছর পরে প্রমাণিত হলো যে হ্যাঁ, ওই সূর্যমণ্ডলস্থ পুরুষই ব্রহ্ম, এবং সেই রূপটা একটা জ্যান্ত পুরুষের রূপ দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সামনে, সেই প্রমাণটা রয়েছে। এই প্রমাণ হয়ে গেল যে ঋষিবাক্য এতদিন অপ্রমাণিত ছিল, প্রমাণ হয়ে জানিয়ে দিল ঋষিবাক্য সত্য। আর কি বলছেন ঋষিরা? কিরকম রূপ দেখেছেন? প্রার্থনা কি করেছিলেন? যে তোমার তেজ সম্বরণ করো, তোমার কল্যাণময় রূপ দেখাও। মধু সেই কল্যাণময় রূপেরই প্রমাণ। বলবো আরো, বলাই যায়, সেটা হচ্ছে আমি জানি না, হ্যাঁ পরে আছে, সুতরাং পরে বলবো। আর একটু পড়ো। এই জিনিস যারা পেয়েছে তারা কিছুতে মরতে চাইবে না, ওরা এই জিনিস পেলে মরতে চাইতো না। এই রকম বলতে বলতে হঠাৎ কীরকম আমার উপনিষদের কথা মনে পড়ে গেল, যেন মধুবিদ্যা বলে কি একটা কথা বলেছে। ঘরে ব্রহ্মসূত্র ছিল, পড়ে দেখি শুধু এক জায়গায় বলেছে দ্য সান ইনডিড ইজ হানি ইজ ইন মধুবিদ্যা, এই কথা বলেছে আর ছান্দোগ্যের রেফারেন্স দিচ্ছে। ব্যাস, শুধু এই কথা, আর কিছু নয়। দ্য সান ইনডিড ইজ হানি, এই কথা দেখেই আমি বুঝতে পেরেছি যে হানি বলে চৈতন্যকে বোঝাতে চাইছে, আর মধুর রং ও প্রভাত সূর্যের মতো। এরপর আমি ধীরেনকে বলি, হ্যাঁ রে, উপনিষদে মধুবিদ্যা বলে কিছু আছে কি? ও বললে, হ্যাঁ, ছান্দোগ্যে মধুবিদ্যা বলে একটা চ্যাপ্টার আছে। উপনিষদ নিয়ে এলো, তাতে দেখি এই কথা বলেছে যে যার মধুবিদ্যা লাভ হয়েছে সে অনুশীলনের দ্বারা এই জিনিস উপভোগ করে তৃপ্ত হয়। মধুবিদ্যা যে কি তার ব্যাখ্যা দিতে পারেনি। ঋগ্বেদ আনলে, তাতে দেখি মধুবিদ্যার এফেক্ট বলেছে চারদিকে মধুক্ষরণ হয়। আমি পড়েই বুঝতে পেরেছি এ তো সেই জিনিস, তার মাথাটা মধুময় হয়ে গেছে, সে তাই বিক্ষেপ করে দেখছে যে মধু চারিদিকে মধুক্ষরণ হচ্ছে, তার মাথায় মধু, তাই সে চারিদিকে মধু দেখছে। তাহলে ওই যে কথাটা বলছিলাম যে কেন মধু, কেন মধু, দেখো উনি এত সুন্দর ব্যাখ্যা করেছেন, তো ওনার এই ব্যাখ্যার ওপর আবার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা বলতে হবে, চৈতন্য মধু কেন?
মধু কি? মধু হচ্ছে মধুর থেকে মধু, মাধুর মিষ্টি। মধুর আস্বাদ হচ্ছে মিষ্টি, মধুর। আর কি? মধু বলবর্ধক, আয়ুবর্ধক, আয়ু দান করে। আয়ুর্বেদের সব থেকে বড় ওষুধটার নাম হচ্ছে মধু। সমস্ত অনুপান তোমাকে মধু সহযোগে নিতে হবে। মধু হচ্ছে আয়ুবর্ধক। তাহলে মধু কি করছে? চৈতন্য লাভ হলে কি হবে? চৈতন্য থেকেই প্রাণ, চৈতন্য থেকেই আমাদের সত্তা। তাই জন্য মধুকে চৈতন্যের প্রতীক ভাবা যাচ্ছে। আর কি হচ্ছে? মধুর রং। মধুর রং প্রভাত সূর্যের মতন রং। ওই যে ঋষিরা প্রার্থনা করেছিলেন যে তোমার তেজ সম্বরণ করো, তোমার কল্যাণময় রূপ দেখবো। তো সম্বলিত তেজ সূর্যকে আমরা কখন দেখি? সূর্যাস্তের সময় আর সূর্যোদয়ের সময়। তো তারা সূর্যোদয়ের সূর্যকে চেয়েছিলেন। কেন? সূর্যাস্তের শেষ, নির্গুণে চলে যাচ্ছে, দিন শেষ হয়ে রাত নির্গুণে চলে যাচ্ছে। তারা নির্গুণ থেকে সগুণে প্রকাশ চেয়েছিলেন। তাই এখানে সূর্যোদয়ের সূর্যকে ভাবা হচ্ছে, প্রভাত সূর্যের যে রং। এবং তখন সত্যি সত্যি তেজ সম্বলিত থাকে, আমরা সূর্যের দিকে তাকাতে পারি। এই হচ্ছে কথাটা। এবং বলছেন যার মধুবিদ্যা লাভ হয়েছে সে অনুশীলনের দ্বারা এই জিনিস উপভোগ করে তৃপ্ত হয়। উপনিষদ তো বলে গেল অনুশীলন। উনি বলছেন অনুশীলনটা কি, ওনার ক্ষেত্রে কি আমরা পরে আরো দেখবো। ওনার ক্ষেত্রে কি? ওনার ক্ষেত্রে অনুশীলন হচ্ছে আপনা থেকে হয়ে চলেছে, আপনা থেকে উনি পরের পর অনুভূতির মাধ্যমে, ব্রেনে অ্যাকশনের মাধ্যমে সমানে বুঝতে পারছেন ওরে এই জিনিসটা এই, ওরে ওটা ওই নয় রে এই। আর কি হচ্ছে? জগতের মানুষ এসে তাকে নিজেদের অনুভূতি দান করছে, জানাচ্ছে চৈতন্য কিভাবে অ্যাকশন করছে, মধু তারা কিভাবে পেয়েছে, এইটা সমান এসে জানাচ্ছে। এই হচ্ছে অনুশীলন, দুদিক থেকে হচ্ছে। ঠিক আছে, তারপর পড়ো। আজ 10,000 বছর ধরে যে জিনিস চলে আসছে আমরা ঠাকুরেও তাই দেখি। ওই যে চতুর্থ ভূমির অনুভূতি, যেদিকে চাইছেন সেই দিকেই চিন্ময় দেখছেন। ঋগ্বেদ এই মধুবিদ্যার পরিণতি দেখিয়েছে। আচ্ছা, এই প্রণবকে অগ্রগামী করিয়া, উপনিষদের কথা মনে হয়, ব্র্যাকেটে উপনিষদ, এর মানে তোরা কি করবি? ওরে অনুশীলন করা রে, এই জিনিস অনুশীলন করা। এই যে তোরা বসে আছিস, তোরা কে বল দেখিনি? তোরা কোথায়? সব তো আমি আমাকে বলছি। আর দেখ, আমাদের এখানকার কথা বাইরের লোক কেউ বুঝতে পারবে না বাবা। আমাদের এখানে যা হয়েছে এই মধুবিদ্যার ওপরের জিনিস। ব্রহ্মবিদ্যা হচ্ছে একটা বড় সার্কেল, আর মধুবিদ্যা হচ্ছে এই বড় সার্কেলের ভেতরে একটা ছোট সার্কেল। আচ্ছা, এইখানটা একটু বলে নি ছোট্ট করে। সেটা হচ্ছে এই যে 10,000 বছর ধরে যে জিনিসটা চলে আসছিল সেইটা প্রমাণিত হয়ে গেল। উপনিষদে মধুবিদ্যার কথা লেখা আছে, অনুশীলনের কথা লেখা আছে, সেইটা এখানে ফুটে গেল। উনি বলছেন বাইরের লোক কেউ বুঝতে পারবে না। সত্যি মধুবিদ্যা বললে উপনিষদ যারা পড়েনি তারা মধুবিদ্যা কি জানে না। এখানে যা হয়েছে ও ঘরে সেই সময় যা হয়েছিল সেটাও বললে অন্য লোক ধরতে পারবে না। বাইরের লোক মানে বাইরের লোক নয়, বাইরের লোক মানে জগতের আরো যারা আছে তারাও তো সেই এক, কিন্তু তারা এই মধুবিদ্যা ধরতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে এটা একটা উনি সার্কেল দিয়ে দিলেন, দিয়ে বললেন এটা ছোট সার্কেল। কেন? ব্রহ্মবিদ্যা এর থেকে ওপরের জিনিস। মধুবিদ্যা না বুঝলেও হবে, মধুবিদ্যা না ফুটলেও হবে। কেন? ওটা একটা ছোট সার্কেল। আর ব্রহ্মবিদ্যা যে সার্কেলটা, তার কোনো পরিধি নেই, সার্কামফিয়ারেন্স নেই, অসীমে মিশে গেছে সার্কামফিয়ারেন্স, শুধু কেন্দ্রটা আছে।
ব্রহ্মবিদ্যা অনেক ওপরের জিনিস। তারপর পর আচ্ছা, এই যে সারা দেহটা আমার মৌচাক হয়ে গেল, এর মানে তোরা কি করবি? আমি তো একটা জ্যান্ত মানুষ, এই মৌচাক দেখিয়ে কি বোঝাতে চাইছে? ওরে, আমি মধুবিদ্যা পার্সোনিফাইড হয়ে যাচ্ছি। আমি মধুবিদ্যা। আজ এই জিনিস ধরতে পেরেছি। এই যে মধু আমার বিছানায় পড়লো, এ কোথা থেকে এলো? তোরা বলবি আপনার দেহ থেকেই সৃষ্টি হলো। হ্যাঁ, নিশ্চয়ই আমার দেহেতে সৃষ্টি হলো, বাইরে থেকে আসেনি। কিন্তু কি আশ্চর্য, এই মধু আমার বিছানায় পড়লো, আর আমি যতই হাত দিয়ে মুছতে চাইছি ততই বেড়ে বেড়ে গোটা বিছানাটাকে আপ্লুত করে দিল। আমি এখন বুঝতে পেরেছি এ হচ্ছে অনুশীলন, মধুবিদ্যার অনুশীলন। আজ 21-22 বছর ধরে এই জিনিসের অনুশীলন হয়েছে। তোরাই বল, এই রকম অনুশীলন আজ পর্যন্ত কোথাও কখনো কি হয়েছে? না বাবা, এরকম অনুশীলন কখনো কোথাও হয়নি যা আমাদের এখানে হয়েছে। আজ রহস্য ভেদ করেছি রে। এই যে এতদিন ধরে এত লোক আমাকে তাদের ভেতর দেখছে, এর কারণ আজ আমি বুঝতে পেরেছি। দেখ, আমার সারা দেহটা মৌচাক হয়ে গেছে, এই দেখেছে। উপনিষদে কি ব্যাখ্যা দিচ্ছে? মধুচক্র বা মধুপিষ্ট, দুর্লোক, অন্তরিক্ষ আর সূর্য। এই মধুচক্র আমায় অন্তরিক্ষ করল। মৌচাকের সারবস্তু কি? মধু। মধুকে কি বলছে? সূর্যের সঙ্গে তুলনা করছে। তাহলে কি হচ্ছে? আমারই প্রাণশক্তি সূর্য হচ্ছে। সূর্য জগৎকে কি করে? তার তেজের দ্বারা জগৎকে আপ্লুত করে। আমারই প্রাণশক্তি সূর্যের মতন সকলকে আপ্লুত করল, আর আমার রূপটা তাদের দেহেতে ফুটিয়ে তুলল। এর আগে আমি তোদের বলেছি যে আমি জগতের প্রাণশক্তির সঙ্গে এক হয়ে গেছি। আমারই প্রাণশক্তি সকলকে আপ্লুত করে এক করে রেখেছে। এই যে বলছেন মধুবিদ্যা পার্সোনিফাইড উনি, অর্থাৎ এতদিন মধুবিদ্যার কথা রয়েছে উপনিষদে, কেউ এটাকে নাড়তে বা ঘাঁটতে পারেনি। কি বোঝানো হয়েছে, কি বলা হয়েছে, মধু যে চৈতন্যের অনুভূতি, এ কথা কেউ জানতো না। দেখো ব্রেন কিভাবে ওর অ্যাকশন করেছে, যে উনি এইটা একটি মাত্র অনুভূতির দ্বারা বুঝতে পারলেন যে বিছানায় মধু পড়া। এই থেকে পুরো জিনিসটা ওনার মাথায় খেলে গেল। উনি তো উপনিষদ জানতেন না। উনি জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে মধুবিদ্যা বলে, হ্যাঁ আমি এরকম দেখলাম, মধু বলে কিছু আছে? ধীরেন্দা বলছেন, হ্যাঁ উপনিষদে মধুবিদ্যা বলে একটা জিনিস আছে। এই সূত্রপাত। সেইখান থেকে কোথায় পৌঁছে গেলেন, যেখানে এত এত লোক দেখছে, যেখানে দেখছে ওনার দেহটা মৌচাক হয়ে গেছে। তখন উনি ওই মধুবিদ্যাটা পুরো শুনলেন এবং তার সঙ্গে অনুভূতি মিলিয়ে জানতে পারলেন যে কি ঘটেছে। এটাকে অনুশীলন করা তো নয়, অনুশীলন হওয়া। উনি বলছেন এইরকম অনুশীলন কোথাও হয়েছে না হয়নি যা এখানে হয়েছে। বলেননি কিন্তু এরকম অনুশীলন কোথাও কেউ করেছে না, আমরা যা করেছি তা কখনো হয়নি। করার কথাটা অ্যাক্টিভ ভয়েসে কথা নেই, কথাটা প্যাসিভে আছে। অর্থাৎ এগুলো সব আপনা থেকে হয়ে যাচ্ছে, উনি দেখছেন। এবারে যে বলছেন মধুপিষ্ট, দুলোকে অন্তরিক্ষ, আর মধুচক্র দেখিয়ে আমাকে বোঝালো আমি অন্তরিক্ষ, অর্থাৎ শূন্য। শূন্য মানে ইটারনালি পজিটিভ, নির্গুণ। উনি সেই নির্গুণ, ব্রহ্ম তো নির্গুণ বটেই। তা থেকে একটা একটা করে জিনিস সগুণে নামছে। মৌচাকের সারবস্তু মধু, মধু কিন্তু সগুণ, তাকে দেখতে পাওয়া যাচ্ছে, তার আস্বাদন আছে। চৈতন্যকে সগুণে দেখাতে গেলে প্রতীকেই দেখাতে হবে। নির্গুণ চৈতন্যকে কে কবে অনুভব করতে পারে বা মুখে বলতে পারে? অনুভব যদি বা করতে পারে, মুখে তো বলতে পারবে না, তাই না? সগুণ চৈতন্য সগুণে নামছে। বলছেন মধুকে অন্তরিক্ষের সূর্যের সঙ্গে তুলনা করছে। সূর্য প্রাণ শক্তির
মূল, সূর্যকে দেখা মানে সেই প্রাণ শক্তির মূলকে দেখা। সবাই সূর্যমন্ডলস্থ পুরুষকে দেখছে, ওকে দেখছে। কেন দেখছে? সেই যে প্রাণ শক্তি, যে মূল প্রাণ শক্তি জগৎময় হয়ে গেছে, সেটা তার দেহ থেকে উত্থিত হয়েছে। একটি দেহ থেকে তো উত্থিত হতে হবে, একটি দেহ থেকে শুরুটা হতে হবে। বেশি কেটে ভিত কেটে যায়, ভিত ছাড়া তো বাড়ি দাঁড়াবে না। বাড়ি তুমি যত কিছু করো, ভিত একটি দেহ তো চাই। সেই দেহটি ওর দেহ। কেমন দেহ? যে দেহটা নির্গুণ হয়ে গেছে। তখন বলছেন আমি শূন্য হয়ে গেছি, অর্থাৎ দেহটা নির্গুণ হয়ে গেছে। পঞ্চভূত চৈতন্যময় হলে কি হয়? পঞ্চভূতই নির্গুণ হয়ে গেছে, তার কোনো সগুণ উপস্থিতিই নেই। অদ্ভুত কথা। তারপর পড়ো। আচ্ছা, এই যে জগৎ, এ কোথায়? এই জগৎ মানুষের ভেতর, আবার বাইরেও। মানুষ এই জগৎকে বিক্ষেপ করেছে জন্মাবার সঙ্গে সঙ্গেই। জগৎ প্রত্যেক মানুষের ভেতর, সে বিক্ষেপ করে তাতেই রয়েছে। তাহলে কি হচ্ছে? আমারই প্রাণশক্তি, আমারই সহস্রারে এই জিনিস করেছে, আর আমি বাইরেও সেই জিনিস দেখছি। আমি চৈতন্য সাক্ষাৎকারের পর মধু দেখলাম। তারপর একজন দেখলে বাজারে মধু বিতরণ হচ্ছে। তারপর সত্য দেখলে আমার মাথাটা মৌচাক হয়েছে। তারপর আরেকজন দেখলে আমার সারা দেহটা মৌচাক হয়ে গেছে। এসব তোরাই দেখেছিস। আমি কেবল দুটো উপমা পেলাম ছান্দোগ্যে, মধুচক্র বা মধুপিষ্ট, আর তাতেই আমি ধরেছি মধুপিষ্ট আমায় অন্তরিক্ষ করলে, আর আমার প্রাণ শক্তি সবিতা সূর্যের মতন চারিদিকে ছড়িয়ে পড়ল, আর এই কারণেই লোকে আমায় দেখছে। হ্যাঁ, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে কেন লোকে দেখছে। হ্যাঁ, জগতের ভেতরে আবার বাইরেও এই ধারণা ওনার যেভাবে হয়েছিল, বস্তুতত্ত্বে হয়েছে, তো বেষ্টিতে বস্তুতত্ত্বে এই ধারণা ওনার হয়েছে, আত্মার মধ্যে জগৎ, এই যে দর্শন ওনার হয়েছে, তখনই উনি বুঝেছেন যে আমার জগৎ ভেতরেও বটে বাইরেও বটে, ভেতরবার এক, আমি আর এই জগৎ অভিন্ন। এবং তার পরবর্তীতে তিনি জগৎ থেকেই প্রমাণ পাচ্ছেন, জগৎ থেকেই প্রমাণ আসছে বলার জন্য। ভালো। এইবার অনুযায়ী যে দেখছেন সারা দেহটা সত্য দেখেছে মৌচাক, আবার দেখছে দেহটা মৌচাক হয়ে গেছে। মাথাটা মৌচাক, তারপর পুরো দেহটা মৌচাক। কি বলছেন? বলছেন উপমা দুটো আছে ছান্দোগ্যে। অন্তরিক্ষ যেন মধুচক্র বা মধুপিষ্ট, আর সূর্য হচ্ছে মধুর আকর, মধু, মধু ভরা পাত্রটি হচ্ছে সূর্য, আর অন্তরিক্ষ হচ্ছে মধুচক্র বা মৌচাক। তাহলে ওনাকে যখন মৌচাক দেখা হচ্ছে, তাহলে উনি সেই অন্তরিক্ষ বা শূন্য। অন্তরিক্ষ তো শূন্য, তাহলে ওনাকে মৌচাক দেখা হচ্ছে মানে উনি সেই অন্তরিক্ষ বা শূন্য বা নির্গুণ ব্রহ্ম। ঠিক আছে? আর ওর মধ্যেই কিন্তু মধু, সূর্য, ওর মধ্যেই সূর্য মধু, কারণ সূর্য হচ্ছে মধুর আকর, মধু ভরা পাত্রটা, মধু পাত্র হচ্ছে সূর্য, মধুতে ভরা। তাহলে এই দেখা দিয়ে বোঝানো হয়েছে যে ওর মধ্যেই সেই নির্গুণ, সেই অন্তরিক্ষ, সেই শূন্য, ওর মধ্যেও বটে আবার বাইরেও বটে। আর তাই জন্যে ওর মধ্যেও সূর্য, আবার বাইরেও সূর্য। সূর্য তো আলো দেয়, সূর্য জ্ঞান দান করে, চৈতন্য কি করে? আমাদের কোষ দেয়, তাই না? খুব সুন্দর। তারপর পড়ো। এই যে ঊর্ধ্বরেতার কথা বলা হয়েছে, এ হচ্ছে তাই। ঊর্ধ্বরেতার এই জিনিস হয়েছে। রেত যখন নিম্নগামী তখন সে রেত, আর যখন ঊর্ধ্বগামী তখন সে মধুতে পরিণত হয়। যেমন প্রাণশক্তি সহস্রারে গেলে ভগবান হয়, তেমনি রেত সহস্রারে গেলে মধুতে পরিবর্তিত হয়। ঊর্ধ্বরেত হবে, পূর্ণাঙ্গ বেষ্টির সাধন হবে, আত্মা সাক্ষাৎকার হবে, তবে সহস্রারে মধুপাত হবে। এখন বুঝলি তো ঊর্ধ্বরেত মানে কি? ঊর্ধ্বরেত হলে তার রূপ জগতের প্রতিটি মানুষের ভেতর ফুটে উঠবে। আর দেখ,
এখানটা একটু বলি। হ্যাঁ? ঊর্ধ্বরেতা, রেত নিম্নগামী, রেত সবার সমস্ত মানুষের দেহেই রেত, পুরুষ মানুষের দেহে রেত সৃষ্টি হয় এবং তার নিম্নগামী হয়। কেন? জগতে সৃষ্টির জন্য, জগতে বস্তুতে সৃষ্টির জন্য পুরুষের দেহে রেত উৎপাদিত হয় এবং তার নিম্নগামী হয়। কিন্তু যদি এই রেত ঊর্ধ্বগামী হয় তাহলে কি হবে? একটি দেহে হবে, যে দেহে বেষ্টির সাধন পূর্ণত্ব পেয়েছে সেই দেহে রেত ঊর্ধ্বগামী হবে, হয়ে তা মধুতে পরিবর্তিত হবে। মধু হচ্ছে চৈতন্য, মধু চৈতন্য। এই রেত এই চৈতন্যে পরিবর্তিত হচ্ছে, যা বাইরে যে চৈতন্য থেকে, রেত তো চৈতন্য স্বরূপ অবশ্যই। বাইরে যখন দেহ সৃষ্টি হচ্ছে, পিতৃবীজ, তা তো চৈতন্য স্বরূপ, বাইরে দেহ। আর ভেতরে কি হচ্ছে, যা তা যখন মাথায় উঠছে তখন অসংখ্য মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছে, অসংখ্য মানুষের মাথায় সৃষ্টি হচ্ছে। যখন মানুষের মাথায় সৃষ্টি হচ্ছে তখন তো আর লিঙ্গভেদ থাকছে না, কারণ লিঙ্গ তো দেহের হয়, মাথার তো হয় না। মাথায় কেউ মেয়ে কেউ পুরুষ তো আলাদা হয় না, তাই না? মাথায় রূপ সৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে তুমি যেটা বলেছো সেখানে একটা কথা নেই যে প্রাণ শক্তি সহস্রারে গেলে ভগবান হয়, যেমন পরবর্তী ধাপে রেত বা প্রাণ চৈতন্য সহস্রারে মধুতে পরিবর্তিত হতে দেখা যায়। এখানে ব্র্যাকেটে লেখা আছে জগৎব্যাপী চৈতন্য। মধু হচ্ছে জগৎব্যাপী চৈতন্যের প্রতীক, তাই বলা হচ্ছে দ্বিতীয় স্তরের অনুভূতি। এই যে অদ্ভুত জিনিসটা, এটা বলা হচ্ছে না, কিন্তু এটা বলা হতে হবে। কেন মধু প্রতীক? কেন প্রতীককে নেব? উনি যেখানে বলছেন প্রতীক নেব না, তাহলে প্রতীকটা কেন নেওয়া হচ্ছে? কেননা জগৎব্যাপী চৈতন্যকে বোঝাতে মধু প্রতীকে বস্তুতে বোঝানো যাবে না। জগৎব্যাপী চৈতন্যের কোনো বস্তুতে অনুভূতি হবে না, বস্তুতত্ত্বে অনুভূতি হবে না, প্রতীকেই হবে, তাই প্রতীক। আর তার জন্যই উনি কিন্তু মধুবিদ্যাকে সার্কেল দিয়ে ছেড়ে দিচ্ছেন, কেননা ওই যে প্রতীককে নেবেন না উনি, ব্রহ্মবিদ্যায় প্রতীকের স্থান নেই, তাই ওইখানে সার্কেল দিয়ে ছেড়ে দিচ্ছে। আর কি, পূর্ণাঙ্গ বেষ্টির সাধন হবে, ঊর্ধ্বরেতা হবে, তবে সহস্রারে মধুপাত হবে, হ্যাঁ, তবে মানুষের মধ্যে তার রূপ ফুটে উঠবে। এই এতগুলো কন্ডিশন আছে, তো এগুলো সব বেষ্টির, এগুলো সমস্ত বেষ্টির। আর তার প্রমাণ হচ্ছে ওই কিছু নরনারী তাকে সূর্যমণ্ডলে দেখেছে, তার মধুবিদ্যার প্রমাণ দেখেছে। আমরা যখন তাকে দেখেছি তখন মধুবিদ্যার প্রমাণ হিসেবে তাকে দেখিনি, তিনি ঊর্ধ্বরে তো হয়েছেন বলে তাকে দেখেছি তা নয়। আমরা যখন তাকে দেখেছি তখন চৈতন্যে দেখেছি, চৈতন্য এক হয়ে গেছে, সেই এক চৈতন্যকে ফুটে উঠতে দেখেছি রূপে, সেটা ব্রহ্মবিদ্যা। আর দেখ ঠাকুর আমার ঊর্ধ্বরেতর কি ব্যাখ্যা দিচ্ছেন। 12 বছর বীর্য ধারণ করলে একটা মেধা নারী হয়, আর তাতে তার সব জিনিস মনে থাকে। এই মধুবিদ্যার কথা আমি কথামৃতে কোথাও পাই না। আর ঠাকুর মধুবিদ্যার কথা বলবেন কি করে? তাঁর একত্র লাভ হয়নি, তাই আবার মধুবিদ্যা। আর দেখ ভাগবত প্রণেতা এই মধুবিদ্যাকে মধুর রসে নিয়ে এলো, আর তার থেকে বৈষ্ণবরা পরকীয়া রতি সৃষ্টি করলে। আর সেই জন্যই চৈতন্যকে এনসাইক্লোপিডিয়াতে ফাউন্ডার অফ ভোলাপচুয়াস সেক্ট ইন্দ্রিয় পরায়ণ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বলে গেলেন। আর তন্ত্র কি করলে? ওই মধুপর্কের বাটি আর তাতে মধু। কষ্টের কথা বলে দেখি, এত বড় কষ্টের কথা বোধহয় আর হয় না। যে আমি ওনার ওই আগের কথাগুলোর আর অর্থে যাচ্ছি না, শুধু এইটুকু বলি যে চৈতন্য, যে কৃষ্ণ চৈতন্য ভারতী দেহে কৃষ্ণ রূপে চৈতন্যের সাক্ষাৎকার হয়েছিল, সাকারে সাক্ষাৎকার হয়েছে। তো ও কিছু না, ও কিছু না, না, ধরতে হবে যার যেটা হয়েছে, যে প্রমাণ তিনি পৃথিবীতে রেখে গেছেন
সেটাকে নিতে হবে। সবকিছু যদি বলি যে না নেই, হয়নি, তাহলে কিন্তু হবে না। আগে ডাল্টন পরমাণুবাদ বলেছেন, তারপর সেই পরমাণুকে আবার ভাঙা হচ্ছে, তাই তো? তারপর তার ভেতরের কণাগুলোকেও আরো ভেঙে ফেলা হচ্ছে, কোয়ার্ক ফোয়ার্কে চলে গেছে এখন। সুতরাং যে যেটা দিয়ে গেছেন সেটা আমাকে নিতে হবে। চৈতন্যদেবের নামের মধ্যে প্রমাণ যে তার চৈতন্য কৃষ্ণ রূপে তার দেহে নেমেছে, তার চৈতন্য সাক্ষাৎকার হয়েছিল, প্রমাণই তো সত্য তার কথার মধ্যে। আর সেইটা সেক্ট এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে চৈতন্যকে ফাউন্ডার অফ ভলাপচুয়াস সেক্ট, ইন্দ্রিয় পরায়ণ একটি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। কতখানি কি বলবো রিয়াক্ট করেছে, অ্যাকশনটা কত সুন্দর হতে পারতো যদি আমার থেকে হতো। যারা সম্প্রদায়ের ভেতর ঢুকলো, যারা সম্প্রদায় সৃষ্টি করলো, যে কোনো সম্প্রদায় সৃষ্টি হলেই ব্যাপারটা সাম্প্রদায়িক হয়ে যাবে, এবং যেই সাম্প্রদায়িক হয়ে যাবে তখনই মানুষ দেহের জোর খাটাতে চেষ্টা করবে, আর দেহ এলেই ইন্দ্রিয় পরায়ণতা আসবে। অত সুন্দর জিনিসটা কি বিকার প্রাপ্ত হয়ে গেল, পরকীয়া রতি টতি সৃষ্টি করে জঘন্য অবস্থা তৈরি হলো, জঘন্য অবস্থা তৈরি হলো। ধর্মের নামে একেবারে অনাচারের শেষ নেই। তার থেকে স্বাভাবিক জীবন অনেক ভালো, স্বাভাবিক গৃহস্থ জীবন, সাংসারিক জীবন অনেক ভালো। তা না করে তারা ধর্মের নামে একটা সম্প্রদায় সৃষ্টি করলো, যেটা এনসাইক্লোপিডিয়াতে লেখা হলো একজন অবতারের অত বড় একটা অনুভূতি, তার সম্প্রদায়, সেই সম্প্রদায়ের নাম লেখা হলো কি না ইন্দ্রিয় পরায়ণ একটি সম্প্রদায়। এর থেকে দুঃখের আর কিছু নেই। আর তন্ত্র তো আরো বড় ব্যাপার, তন্ত্রে আর ঢোকাই দরকার নেই, ঢোকারই দরকার নেই। বাটিতে মধু রেখে দিয়েছে, এইটুকু বাটিটাকে মধু বর্গের, তাতে এতটুকু মধু ফেলা থাকে। সমস্ত জগতের তুলনায় ওটা কতটুকু, মানে আমার দেহের তুলনায় বা কতটুকু। তোমাকে যদি বলি আমি মধু খাও, তুমি বলবো আমাকে অন্তত 1 কাপ 1 বাটি মধু দিন, এটা কি মধু, এতে আমি কি স্বাদ পাবো? এতটুকু, এতটুকু। হ্যাঁ, দেখ, উপনিষদ যাকে রহস্যবিদ্যা বলে গেল, আজ তার রহস্য ভেদ হলো। উপনিষদ আজ আর আমাদের কাছে রহস্য রইল না। আমরা কি ভাগ্যবান বল দেখি, কি ইউরেকা ইউরেকা বলে গেছে। কি এমন জিনিস সে পেয়েছিল, তার চেয়ে বড় জিনিস আজ আমরা পেয়েছি। আমার কি বলতে ইচ্ছে করছে জানিস? মাই ওয়ার্ক ইজ ডান, নাও আই ক্যান ফ্লাই অ্যান্ড রান। এরপর আর কি বা আছে? দেখ, এই যে এত বড় জিনিস, এ খালি আমাকে বোঝাবার জন্য হয়েছে। আমি জগৎকে এক্সপ্লয়েট ব্যবহার করে এই জিনিস পেয়েছি। না না বাবা, তোমরাই আমাকে এই জিনিস দান করেছো। হ্যাঁ, পাছে অহংকার হয় আমি পেয়েছি, আমার মাথায় উঠলো জিনিসটা, কেটে দিচ্ছে না তোমরাই দিয়েছো। হ্যাঁ, জগৎ দিয়েছে তাকে, তবে তার হয়েছে, ঠিক কথা। আর এই যে মধুবিদ্যাকে তিনি সার্কেল দিয়ে দিলেন, আরো পরিষ্কার বলছেন উপনিষদের রহস্য ভেদ হয়ে গেল, আর রহস্যবিদ্যা রইল না। তাহলে এতদিন ধরে যে উপনিষদ পড়ে মানুষ বোঝেনি কি বলতে চাওয়া হয়েছে, কি চাওয়া হয়েছে, সেই রহস্য ভেদ হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উপনিষদে মধুবিদ্যার উপরে আর কিছু নেই, তাই তো? বলছে ব্রহ্মবিদ্যা, কিন্তু বস্তুতত্ত্বে ব্রহ্মবিদ্যা উপনিষদেও নেই, মধুবিদ্যাই শেষ, এই রহস্য শেষ, রহস্য নেই। উনি তার মানে এই জিনিসটাকে কেটে দিলেন, কেটে দিলেন। আমাদের কি অনুভূতি হবে না? হবে। মধুর অজস্র অনুভূতি অজস্র মানুষ এখনো দেখে। আমার তো একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, নির্মল দাস শুনে খুব খুশি হয়েছিলেন। কেন কেন দেখা, মধু দেখা কেন? চৈতন্য মধুরূপে যে দেখা গিয়েছে, জগৎময় হয়ে গিয়েছে,
তার প্রমাণ স্বরূপ আমরা এখনো দেখে চলেছি। কিন্তু আসল বস্তুটা হচ্ছে বস্তুতত্ত্বে ব্রহ্মবিদ্যা, আর সেটা জগৎময় হবে, অনেক সময় লাগবে কিন্তু হবে। মানুষের মাথা এমন জায়গায় কাজ করবে সেখানে আর কোনো প্রতীক থাকবে না, কারণ দিনের শেষে মধুও প্রতীক, আর প্রতীক থাকবে না, বস্তু তত্ত্বে মাথা কাজ করবে। একটা মানুষ পঞ্চভূত নিয়েও ব্রহ্ম হবে, একজন হয়েছেন জগৎ হবে, কারণ তিনি জগৎময়ের কথাই লিখে গেছেন, তিনি জগৎ ব্যতীতের কথাই বলে গেছেন। শুধু তার হলে হবে না, সমস্ত জগতের হবে, অল ইজ অল, এটা হবে। আমরা দেখতে পাবো না, কিভাবে হবে বলতে পারবো না, কারণ আমাদের জানা নেই, আমরা সেদিক দিয়ে হাঁটতেও পারবো না। কিন্তু আমরা থাকি না থাকি, দেহ ভেঙে যাক, যাবেই, কিন্তু জগতে এই জিনিস ফুটবে। এই ভবিষ্যৎবাণীটি উনি করে গেছেন, প্রত্যেকে এসেছেন ভবিষ্যৎবাণী করে চলে গেছে, ঠাকুরের ভবিষ্যৎবাণী ওনার মধ্যে দিয়ে ফুটে গেছে, বেশটি তাড়াতাড়ি দেখা গেছে। ওনার ভবিষ্যৎবাণী জগৎকে ফিরতে অনেক সময় লাগবে, কিন্তু ফুটবে। অপূর্ব, খুব ভালো পাঠ আজকে, মানে মনটা এত ভরে গেল না, এত কয়েকদিনের কষ্ট যেন ভুলে গেলাম।